And to formally inaugurate our conference, may I now take this honor to warmly invite our honorable speakers, Professor Ranjit Bishwas and Professor Chondi Charan Malakar, Honorable Principal Dr. Shoma Dattu, our IQAC Coordinator Dr. Ananta Patra, and the conveners of the conference Dr. Pradeep Bera, Dr. Satyapriya Bhandari, and Dr. Shubhajit Pal on stage to do the honors of lighting the ceremonial lamp. Thank you all. Now, without any further delay, let us begin the core part of this conference, the lecture sessions, where knowledge meets curiosity and ideas spark innovation. We are delighted to start with our first lecture session. Now I request Dr. Satyapriya Bhandari, one of the conveners, to take the stage and proceed with conducting this session. Thank you, Anindita, for
inviting me to conduct the upcoming session. So, as a convener of ACP, on behalf of my two fellow conveners, Dr. Pradip Bera and Dr. Subhajit Pal, I declare the session is open for lectures. Now, it's my immense pleasure and honor to welcome our first speaker, Professor Ranjit Biswas, Department of Chemical and Biological Science, SN Bose National Center for Basic Sciences, কলকাতা। আমি বাংলায় বলার চেষ্টা করব স্যারের সিভি। প্রফেসর রঞ্জিত বিশ্বাস কলকাতার এসএন বোস ন্যাশনাল সেন্টার ফর বেসিক সায়েন্সের সিনিয়র প্রফেসর। উনি ডিন। তিনি ভারতের ন্যাশনাল একাডেমি অফ সায়েন্সের নির্বাচিত ফেলো। বিজ্ঞানের জগতে তিনি পরীক্ষণ তত্ত্ব ও কম্পিউটার সিমুলেশনকে একত্রিত করে রাসায়নিক ঘটনাকে নতুনভাবে বোঝার জন্য সুপরিচিত। তার গবেষণায় আয়নিক লিকুইড, ডিপ ইউট্যাকটিক সলভেন্ট, বাইনারি মিশ্রণ, ক্রায়োপ্রোটেক্টেন্ট নিয়ে গুরুত্বপূর্ণ অগ্রগতি রয়েছে। এখনো পর্যন্ত তিনি প্রায় 150টি গবেষণাপত্র প্রকাশ করেছেন আন্তর্জাতিক স্বনামধন্য জার্নালে। তার তত্ত্বাবধানে 19 জন গবেষক পিএইচডি সম্পূর্ণ করেছেন, যাদের মধ্যে অনেকেই বর্তমানে দেশের নামকরা প্রতিষ্ঠান এমনকি আইআইটিতেও অধ্যাপনা করছেন। বর্তমানে তার গবেষণা দলে রয়েছেন 4 জন পিএইচডি ছাত্র ও 2 জন পোস্ট ডক্টরাল ফেলো। প্রফেসর রঞ্জিত বিশ্বাস কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি ও এমএসসি সম্পূর্ণ করার পর বেঙ্গালুরুর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স থেকে প্রফেসর বিমল বাগচির অধীনে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। পরবর্তীতে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়া স্টেট ইউনিভার্সিটিতে প্রফেসর মার্ক মারনচেল্লির সাথে কাজ করেন এবং আল্ট্রাফাস্ট লেজার স্পেকট্রোস্কোপিতে দক্ষতা অর্জন করেন। 2002 সালে তিনি এসএন বোস সেন্টারে যোগ দেন। এবার চলে আসি একটু ব্যক্তিগত আলোচনায়। ব্যক্তিগতভাবে বললে, আমি যখনই তার সঙ্গে দেখা করি কেবল বিজ্ঞান নয়, বাংলার ইতিহাস, বিশেষত মুর্শিদাবাদের অনেক কিছু কাহিনী তিনি আমাকে এবং আমার অনেক বন্ধুদের শুনিয়েছেন। একজন ছাত্র হিসাবে আমি বিজ্ঞান চর্চার পাশাপাশি তার এই গল্পগুলোকে থেকে অনেক শিক্ষাই পেয়েছি। আজ আমি গর্বের সঙ্গে আমাদের মঞ্চে রঞ্জিত স্যারকে আমন্ত্রণ জানাচ্ছি। স্যার আগামী প্রজন্ম আপনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে আপনার রসায়ন ও ইতিহাসের গল্প শোনার জন্য। দ্য স্টেজ ইজ ইয়োর স্যার।
আজকের দিনটা অদ্ভুত। প্রথম কারণ হচ্ছে এই কলেজে প্লাটিনাম জুবলি। 2025-এ প্লাটিনাম জুবলি মানে 1950 সালে কলেজটি শুরু হয়েছিল। 1950 সালের বেশি গুরুত্ব আছে কারণ সেটা মাত্র 3 বছর, স্বাধীনতার 3 বছর পরে। 1947-এ আমরা স্বাধীনতা পাই, আর 1950 সালে কলেজটি স্থাপিত হয়। সুতরাং আজকের দিনটি শুধু কলেজের পক্ষে নয়, এই অঞ্চলের পক্ষে বিশেষ সুখের এবং অত্যন্ত গুরুত্বের দিন। আজকের দিনটি আরো একটু কারণে বিশেষ। দেখি তোমরা বলতে পারো কিনা। বলবীর বলচির উন্নত মহর্ষি শির নেহারি আমারই ওই শিখরকে মাত্রে। কে লিখেছিলেন? কে লিখেছিলেন? কাজী নজরুল ইসলাম। আজকে তার মৃত্যুদিন 29শে আগস্ট 1976 সালে ঢাকা হাসপাতালে উনি পথগমন করেন। শ্রদ্ধা তার জন্য বক্তৃতার প্রথমে আমি জানিয়ে রাখি, কারণ নজরুল তো শুধুমাত্র কোনো এক অভিযোগের কবি ছিলেন না, উনি এক বিশেষ সময়কে তার লেখা তার গানে প্রতিভাত করেছিলেন। যাক, এবং এই নজরুলকে দেখেই বোধ হয় রবীন্দ্রনাথ লিখেছিলেন, যেটা আমারও বক্তব্য তোমাদেরকে দেখে, আইরে সবুজ আইরে আমার কাঁচা উচ্চ পিতর উচ্চে তুলে নাচা। তোমরা যেখানে এসেছো, তোমরা পড়াশোনা করছো, প্রত্যেকের ভিতরেই এক একজন বড় কিছু, ঠিক যেমন বীজের ভিতরে একটা মহিরূহ সুপ্ত থাকে, তোমাদের ভিতরেও অসীম সম্ভাবনা সুপ্ত হয়ে আছে। শুধু তোমাদের হার্ডওয়ার্ক, পরিশ্রম এবং নিজেকে চিনতে পারার দক্ষতা দিয়ে সেই ভেতরের সম্ভাবনাগুলোকে প্রস্ফুটিত করো। প্রত্যেকেই ছোট সবুজ চারা গাছ থেকে এক অটোবিবিত দিতে রূপান্তরিত হবে। তোর ইতিহাস নিশ্চয়ই ভালো লাগে? ভালো লাগে ইতিহাস, বিশেষ করে ইতিহাসের গল্প। সত্যপ্রিয় আমায় বলেছিল, আমি যখন বললাম কি শুনতে যাও আমার কাছে, সত্য আমাকে বললো স্যার গল্প শুনবো। কি মুশকিল, রসায়নের কনফারেন্সে গল্প বলি কি করে? কিন্তু রসায়ন আসলে গল্পই, তাই না? কেমিস্ট্রি করি আমরা, ফিজিক্যাল কেমিস্ট্রিও করি, তোমরা শুনেছো বিষয়গুলো, ভৌত বিজ্ঞান, পদার্থবিজ্ঞান শুনেছো। তো আমরা জানি জীবন জটিল হয় একটা বন্ধন তৈরি হলে। আমরা বিজ্ঞানকে বলি যে বন্ড তৈরি হলে, দুটো অ্যাটমের মধ্যে একটা বন্ড তৈরি হলেই ফিজিক্স ব্যাকস্টেজে সামনে আসে কেমিস্ট্রি। সুতরাং এই কেমিক্যাল বন্ড, রাসায়নিক বন্ধনে যখনই তৈরি হয়, তখনই যত জটিলতা এবং তত বেশি রিচনেস, অনেক কিছু পাওয়া যায়। তা আমরা যে সভ্যতায় আছি, বেসিক্যালি আমরা ইনহেরিট করছি সিন্ধু সভ্যতা, এবং সেই সিন্ধু সভ্যতার সময়কাল ঠিক কত তোমরা কেউ বলতে পারবে? এনি টার্গেট? কত বলো? 2000 BC। গৌতম বুদ্ধের জন্ম কবে হয়েছিল আজ থেকে? অ্যাপ্রক্সিমেটলি সাল তারিখ লেখা নেই। কত? 750। 650। সিন্ধু সভ্যতার আগে, এটা ইন্দাস সিভিলাইজেশন, অ্যাপ্রক্সিমেটলি 5 থেকে 6000 বছর আগে বিসিতে। তার মানে আরো সঙ্গে আড়াই যোগ করলে 8,500 বছর আগে। সেই সময় আরো অন্যান্য সভ্যতাও ছিল। সুমের সভ্যতা ছিল, সুমেরীয় সভ্যতা, মেসোপটেমিয়ার সভ্যতা ছিল, তাই না?
মেসোপটেমিয়া মানে আজকে ইরাক, ইরান, সিরিয়া, সেই সময়ে মানুষ কি কেমিস্ট্রি করেছিল? মানুষ কি কিছু মেটালার্জি করেছিল নিজেদের প্রয়োজনে? একদিন যেমন হঠাৎ করে মানুষটা নিজের প্রয়োজনে আবিষ্কার করেছিল আগুন, একই সঙ্গে আশীর্বাদ এবং অভিশাপকে দেখা দিয়েছিল আগুন এবং আগুনের আবিষ্কার। আর যেদিন থেকে চাকার আবিষ্কার হলো সেদিন সভ্যতা বাড়াতে শুরু করলো, আস্তে আস্তে আমাদের শিল্পায়ন হলো এবং আমরা পৃথিবীকে আস্তে আস্তে পাপে পড়ি, পলিউশন শুরু হলো, তাই তো? তা যদি আমরা চেষ্টা করি সত্যি সেই সময় থেকে এই সময় আজকে আমরা পৌঁছেছি, আজকের জিনিসগুলো লেখা আছে, আমরা যা কিছু বিজ্ঞান বা প্রকৌশল টেকনোলজি করি সবই লেখা থাকে, রেকর্ড থাকে। কিন্তু একটা সময় ছিল এই মোটামুটি 1000 বছর আগে প্রায় কিছু লেখা হতো, প্রায় কিছু লেখা হতো। 2000 বছর আগে তো নয়। তোমরা কি জানো যে প্রথম পৃথিবীর বাঁধাই করা বইয়ের নাম কি? হ্যাঁ, না, ঋগ্বেদ বাঁধাই করা বইয়ের কথা বলছি। ঋগ্বেদ হচ্ছে প্রথম বই, এটা প্রথম। বেদের অপর নাম শ্রুতি, রাইট? আর বেদ মানে হচ্ছে জ্ঞান, নলেজ, নাথিং এলস। প্রথম বাঁধাই করা বই পাণিনির মহাভাষ্য। আমাদের নালন্দা ছিল, নালন্দা মহাবিদ্যালয়, এই নালন্দা মহাবিহার। সময়কাল আইডিয়া? এনিওয়ান? টিচার, স্টুডেন্টস অ্যালাইক? পাল বংশ কবে? সময়কাল কত? তক্ষশিলার নাম শুনেছ? তক্ষশিলার একজন বিখ্যাত পণ্ডিতের নাম বলতে পারো? চাণক্য। মনে পড়েছে? তক্ষশিলার সঙ্গে নালন্দা কোনো অভাচার ছিল? তক্ষশিলা হচ্ছে এখন পাকিস্তানে পেশোয়ারে, আর নালন্দা হচ্ছে বিহারে। নালন্দা এবং তক্ষশিলা দুটোই তখনকার দিনের পৃথিবী বিখ্যাত শিক্ষা নিকেতন। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে, বিশেষ করে এশিয়া, সাউথ এশিয়া বলি, সেখান থেকে তারা পড়তে আসে। তো তক্ষশিলা এবং নালন্দা এই দুই যে মহাশিক্ষায়তন, এই দুটোর সময়কাল কি একই ছিল বা কিছুদিন কি ওরা একসঙ্গে ছিল? আইডিয়া? আমি বলতে নালন্দা আমাদের এখানে চলেছিল মোটামুটি 100 BC থেকে 1200 সাল পর্যন্ত। 100 বিফোর ক্রাইস্ট থেকে 1200 খ্রিস্টানরা CE। তক্ষশিলা ছিল তারপর 500 বছর আগে, এবং নালন্দা এবং তক্ষশিলার ওভারল্যাপিং টাইম মোটামুটি 100 কিংবা 200। তারপরে তক্ষশিলা শেষ হয়ে গেল, নালন্দা তখন ছিল। এই নালন্দায় মেটালার্জি, প্রিন্টিং টেকনোলজি, কেমিস্ট্রি এবং অ্যাস্ট্রোফিজিক্স, অ্যাস্ট্রোনমি, অ্যাস্ট্রোনমি, অঙ্ক, অ্যাস্ট্রোনমি মানে ক্যালকুলেশন, অঙ্ক এক অদ্ভুত উচ্চতায় পৌঁছেছিল। এবং নালন্দা থেকে লোকজন পণ্ডিত ধার করে নিয়ে যেত, চায়না বিশেষ করে নালন্দা থেকে কয়েকবার পণ্ডিতকে নিয়ে যেত, নিয়ে তাদের সেখানে রয়্যাল ফ্যামিলির অংশ করা। ঠিক তেমনি তোমরা কি জানো যে তিব্বতের যে ভাষা, স্ক্রিপ্ট গুলো দেখতে পাও, অনেক সময় গাড়ির পেছনে দেখতে পাও বুদ্ধাং শরণং গচ্ছামি লেখা থাকে। যে অক্ষরগুলো খানিকটা চেনা চেনা লাগে,
সেই তিবেতান ল্যাঙ্গুয়েজের যে লেটার্স সেটা তৈরি হয়েছিল ভারতে। একজন তিবেতান বৌদ্ধ ভিক্ষু নালন্দায় আসেন, নালন্দায় 12 বছর ছিলেন। সেই সময় থাকাকালীন উনি দেবনাগরী আর গাথা স্ক্রিপ্টে মিশিয়ে তিবেতান ল্যাঙ্গুয়েজের স্ক্রিপ্টটা তৈরি করেন। সবাই জানেন তাই না যে আমরা এক সময় পাওয়ার হচ্ছিলাম নলেজ, ফিনান্সেরও আমরা পাওয়ার হচ্ছিলাম ইকোনমিক্সে। এই 1750-60 সাল পর্যন্ত সারা পৃথিবীর যে ট্রেড হতো, ব্যবসা হতো, সেই ব্যবসায় 33% ইন্ডিয়া কন্ট্রিবিউট করত এবং ওই 33%-এর 80% আসতো বাংলা থেকে। বাংলা মানে এই বাংলা, সমগ্র বাংলা, এখনকার বাংলাদেশ। এবং সুতরাং আমরা কোনোভাবেই খুব একটা কম কিছু ছিলাম না। কেমিস্ট্রি, ফিজিক্স, ম্যাথমেটিক্স কি জানতাম ওই যুগ থেকে, সিন্ধু সভ্যতার যুগ থেকে। আমি বললাম যে সিন্ধু সভ্যতায় সত্যিই কি মানুষ কেমিস্ট্রি করতো ব্যবহারিক প্রয়োজনে? কেমিস্ট্রি নাম না, যা করতো আমরা কি কেমিস্ট্রির মধ্যে ফেলতে পারি? এসব আমরা দেখি। আমি যা বলবো আজকে সেগুলো পুরোটাই, প্রায় পুরোটাই এই বইগুলো থেকে নেওয়া। বেশিরভাগটাই দ্য পিককেন স্প্লেন্ডার, বিএনদের তার বই থেকে নেওয়া। এবং তিনি অনেক কিছু পড়েছেন, পড়ে এই বইটা খানিকটা ডিস্টিলেটেড, রসায়নের, মেটালার্জি, অঙ্কের, আমি পুরোটা বলতে পারবো না, প্রায় 2000 পাতার বই, আমি কিছুটা বলবো। আর আচার্য প্রফুল্লচন্দ্র রায়কে তোমরা সবাই চিনেছ নিশ্চয়ই, এই ভদ্রলোককে। তাই যদি বলি ভদ্রলোক বোমা বানাতেন, আশ্চর্য হবে? এই ভদ্রলোক যখন 1905-6 সালে বঙ্গভঙ্গের পরে যখন মুখ্যমন্ত্রী সশস্ত্র আন্দোলন চলছে, আমাদের ছেলেরা ঝাঁপিয়ে পড়েছে ব্রিটিশের বিরুদ্ধে, তখন কিন্তু উনি এই বোমার মাল মশলা কেমিস্ট্রিটা পরীক্ষা নিরীক্ষা করে দিতেন, প্রফেশনটা বলে দিতেন। হ্যাঁ, এই জন্য ব্রিটিশ পুলিশের কাছে তার নামে একটা ফাইল তৈরি হয়েছে। এই যে পুরনো ব্যাপারটা বলা, হেরিটেজ, আমাদের পুরনো দিনে আমাদের কি ছিল, এটা বেশ কঠিন, উত্তেজক বটে, আর অনেকটা সাবধানী হতে হয়। কারণ লেখা তো কিছু নেই, তুমি তথ্য প্রমাণকে ইন্টারপ্রেট করছো, সেইগুলি নিয়ে গর্ব করতে গেলে খুব যত্ন এবং সাবধানতার সঙ্গে করতে হবে, যাতে না এমন কিছু বলে না বসো যাতে একটু বেশি দাবি হয়ে যায়, বা গর্বের বদলে ব্যাপারটা অহংকার হয়ে যায়। ধরুন একটা 3 লাইন আছে, একটা হালকা ছোট্ট পার্থক্য সীমারেখা আছে, এই টিকিটের পরেই গর্বটা অহংকার হয়ে যায়। তো সেটাই উনি বলেছেন এখানে, this is an extraordinarily fertile, exciting and difficult ground to tread upon. In other words, this is an inquiry of a modern mind into its past, in a quest to understand oneself, to also understand the present in the hope of planning for the future. So আমি যা বলবো, তোমরা যদি আমার সর্বপক্ষে মানে অহংকার জেগে ওঠে, তোমরা সেটাকে ফেলে দেবে, সেটুকে ছেঁকে দেবে। আমি শুধু যেটা বলার চেষ্টা করবো যে যা বিজ্ঞানগতভাবে মানুষ এখনো পর্যন্ত জানতে পেরেছে এবং পর্যালোচনা করতে পেরেছে, যাচাই করতে পেরেছে। এই যে টাইম কালের কথা আমি বলছিলাম, সময়সীমা, এটা 6000 বছর বিসি, বিফোর ক্রাইস্ট। 6000 বিফোর ক্রাইস্ট, খ্রিস্টের জন্মের 6000 বছর আগে থেকে এটা 2000 বছর, খ্রিস্টান জন্মের 2000 বছর পূর্বে। এবং এইখানে রয়েছে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন, তার সঙ্গে আরো কিছু
সিভিলাইজেশন সেই সময়ে ছিল। এবং এই যে এই সময়টা 3000 বিসি থেকে 2000 বিসি এবং 2000 বিসির পরে মোটামুটি 500 বিসি পর্যন্ত, 2000 বিসি থেকে 500 বিসি, এটা হচ্ছে বেদিক এরা। তারপরেই গৌতম বুদ্ধের জন্ম, অশোক এবং সম্রাট অশোক, এবং অ্যাবাউট 100 বিসি এরকম সময়তে নালন্দা স্টার্ট, 100 সবই অ্যাপ্রক্সিমেট বাট অ্যারাউন্ড দ্যাট টাইম। এই সময়ে তো মহেঞ্জোদারো যে খনন করা হয় হরপ্পা এবং মহেঞ্জোদারো, তার যে শহরের যে ডিজাইন, সেই ডিজাইনটা এইরকম। যা পাওয়া গেছে খনন করে এইরকম পাওয়া যায়নি, কিন্তু যে চিহ্নগুলো পাওয়া গেছে সেটা আর্টিস্টের চোখে সে যখন বসিয়েছে ওগুলো কাগজে, তখন হলো এইরকম। এটাকে বলে আয়রন গ্রিড স্ট্রাকচার। আমরা যখন ওই লোহার রিংগুলো ফেলি, তাহলে যখন রিংগুলো পড়াই, কলামগুলো তখন যেরকম ভাবে বসানো হয়, তার মানে যখন তুমি আয়রন গ্রিড স্ট্রাকচার করছো তখন তুমি মাপছো, একটা মাপার কৌশল তুমি আবিষ্কার করেছো, যাতে রাস্তাগুলো দিকের বাড়ির মাঝখানে রাস্তাগুলো একটা ম্যাট্রিক্স ডিজাইন করেছো খুব করে। এইটা যে সময় হয়েছে তার প্রায় 5,000 বছর পরে এটা একটা আধুনিক মন্দির কমপ্লেক্স তিরুচিরাপল্লী মান্দারি। এটা একটা রিপ্রেজেন্টেটিভ ছবি, যেটা বলা হচ্ছে এখানে যাতে শ্রীকৃষ্ণের জন্মের 4-5,000 বছর আগে যে সভ্যতা ছিল তার যে সিটি প্ল্যানিং, সেই প্ল্যানিংটা আধুনিক যুগের যে ডিজাইন, সিটি ডিজাইন অ্যান্ড প্ল্যানিং, তার সঙ্গে এক অদ্ভুত কিন্তু মিলটা একটা কথাই বলে যে মেট্রোলজি, প্রিসিশন মেজারমেন্ট, মানুষ তখন জানতো, শুধু জানতো তাই নয়, তার ব্যবহারে প্রয়োগ ঘটেছে। এগুলো নিশ্চয়ই চিনতে পারছো, এগুলো কি এগুলো স্কুলের ছেলেরা তোমরা দেখেছো? আমি জানি না এখন তোমাদের ইতিহাস বইতে দেখাই কিনা, 3-4 এর ইতিহাস বই, 5-6, কি এগুলো? হরপ্পা মহেঞ্জোদারো সভ্যতার সিল, এগুলো সিল। এবং এখানে কিছু লেখা আছে, অ্যালফাবেট চিহ্ন আছে। সিন্ধু সভ্যতার ভাষা নিয়ে প্রচুর গবেষণা হয়েছে, ভাষাটাকে ডিকোড করবার জন্য কি লেখা আছে। পুরনো অ্যারামাইক ভাষা কমপ্লিটলি ডিকোড করা গেছে, কিন্তু সিন্ধু সভ্যতার ভাষাকে এখনো পুরো ডিকোড করা যায়নি। কিছু কিছু লেটারকে ডিকোড করা গেছে এবং তাতে কতগুলি শব্দ বারবার এসেছে। একটা হচ্ছে হাতি আর একটা হচ্ছে মাছ। হাতি আর মাছ বাংলায় নয়, সেটা হচ্ছে তামিল। এবং এতবার করে ওগুলো এসেছে এবং কোন টেক্সটের কতগুলি শব্দের পরে ওগুলি আসছে, তার সঙ্গে মিল খুঁজে বার করে আধুনিক তামিলের সঙ্গে এবং পুরনো তামিলের সঙ্গে বলা হচ্ছে যে সিন্ধু সভ্যতার যে ভাষা, সেই ভাষাটা অরিজিন সংস্কৃত নয়, সে ভাষাটার অরিজিন হচ্ছে তামিল। তোমরা অবাক হবে জানলে যে তামিল গ্রামার যিনি প্রথম গ্রামার যিনি রচনা করেন, তামিল গ্রামার, তিনি হচ্ছেন একজন সংস্কৃত ভাষার বিখ্যাত পণ্ডিত। আমি নাম বললে সিঙ্গুলারে এ নাম তো আমরা আগে শুনেছি, বলতে পারো কে সে? খুবই প্রাচীন ঋষিবর, যিনি অ্যাকচুয়ালি তামিল গ্রামারটা প্রণয়ন করেন। অগস্ত্য যাত্রা নাম শুনেছ? ঋষি অগস্ত্য। ঋষি অগস্ত্যর সঙ্গে নানা রকম কল্পকাহিনী জোড়া আছে।
তো অগস্ত সাউথ ইন্ডিয়ায় গেছিলেন, পাহাড় মাথা নিচু করেছিল, ওগুলো কথা। অগস্ত দিকে পণ্ডিত ছিলেন, ভীষণ পণ্ডিত, প্রায় একাই 100 বা 100। তিনি ভীষণ, এবং ঋষি অগস্তের তুমি মন্দির দেখতে পাবে তামিলনাড়ু থেকে, তিনি এখনো অত্যন্ত শ্রদ্ধার্থনে পূজিত হন। তামিলরা বলে উনি আমাদের দেবতা। এটা বেশ স্ট্রাইকিং যে সিন্ধু সভ্যতার ভাষার সঙ্গে তামিলের একটা গুণগত এবং হয়তো বংশগত মিল আছে, এখনো গবেষণা চলছে। এই যে বেদিকে তারপরে আসছে বৃহরাপ্পান স্টেজের পরে, সেখানে কেমন একটা বিজ্ঞানের কথা ভাবা হচ্ছে দেখো। এবং এই বিজ্ঞানের শুধু কথা নয়, বিজ্ঞান যে মুক্ত চিন্তাকে প্রমোট করে এবং মুক্ত চিন্তাকে অ্যাকচুয়ালি ডিমান্ড করে, তার একটা উদাহরণ দেখতে পাবে এখানে। এটা হচ্ছে নাসাদিয়া সূত্র, ঋগ্বেদ থেকে নেওয়া, তার ইংরেজি। হ্যাঁ, এখানে জিজ্ঞেস করা হচ্ছে একদম সৃষ্টির আদিতে কি। তোমরা যারা একটু বিগ ব্যাং নিয়ে শুনেছ, যে সৃষ্টির আদিতে অ্যাকর্ডিং টু বিগ ব্যাং থিওরি একটা বিন্দু ছিল, তখন না সময় সৃষ্টি হয়েছে না স্পেস সৃষ্টি হয়েছে। তারপর আস্তে আস্তে সেটা এক্সপ্যান্ড করতে থাকে, এবং যত এক্সপ্যান্ড করে তখন স্পেস সৃষ্টি হয়, সময়ের শুরু হয় এবং গ্র্যাভিটি আসে। এখানে অদ্ভুত ভাবে ওরা জিজ্ঞেস করছে, প্রথম সূত্র এটা, at first was neither being nor non-being, কিছুই ছিল না। বিইং মানে হচ্ছে স্ট্রাকচার, নন বিইং মানে হচ্ছে নন স্ট্রাকচার। at first was neither being nor non-being, there was not air nor yet sky beyond. What was lacking? Where? In whose protection? Giving a sense of Almighty. In whose protection was water there? Unfathomable. জিজ্ঞেস করছে। সামনে ওরা বুঝতে পেরেছিল, বা তখনকার দিনে যারা চিন্তক ছিলেন, যে জল, আর কিছু কথা বলেন এখানে, ওয়াজ ওয়াটার দেয়, জল অত্যন্ত গুরুত্বপূর্ণ। জলই হচ্ছে সৃষ্টি এবং স্থিতির জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। কি করে এইখানটায় হ্যালো হ্যালো হ্যালো, ওরা কি এই মাইক্রোফোনটা নিয়ে যাচ্ছে? ওকে, মজার কথা হচ্ছে প্রশ্নগুলো জিজ্ঞেস করা হচ্ছে এবং বলা হচ্ছে উত্তর দেবে কে। ভেরি ইন্টারেস্টিংলি 6 নম্বর সূত্রে বলা হচ্ছে হি শিওরলি নোজ অর মেবি হি ডাজন্ট। সব প্রশ্নের উত্তর যে ভগবানও জানবেন তা কিন্তু নয়। দিস ইজ হোয়াট ইজ কল্ড থিঙ্কিং। তুমি তাকেও সমালোচনার ঊর্ধ্বে যদি তিনি থেকে থাকেন, some entity who you would like to name as God or whatever, it's not knowing everything, all bullshit. They not know. So this is called the openness of mind, which is a critical input for
সাইন্টিফিক প্র্যাকটিস। সায়েন্সের সঙ্গে সো কল রিলিজিয়নের একটা পার্থক্য, ফান্ডামেন্টাল ডিফারেন্স। সায়েন্স ইজ অলওয়েজ ফলিবল। তুমি সবসময়ই কোন সূত্রে উল্টো কিছু আবিষ্কার করে বলতে পারো ওই সূত্রটি ভুল, মিথ্যে। সুতরাং সায়েন্স সবসময় তোমাকে অ্যালাউ করবে প্রশ্ন করতে এবং তোমাকে আহ্বান জানাবে যে তুমি আরো অন্য কিছু আবিষ্কার করে বর্তমানে প্রতিষ্ঠিত সূত্রটিকে তুমি অপ্রতিষ্ঠার মাধ্যমে ওটাকে তুমি বাতিল করো। কিন্তু সোকল রিলিজিয়ান সেটা করতে দেয় না। প্রাইম নাম্বারস, তোমরা নিশ্চয়ই জানো, আজকে বলছিলাম সকালে যে মহাভারতের 18টি খণ্ড, 18 দিন ধরে যুদ্ধ চলেছিল, 18 অক্ষর দিয়ে সৈন্য মারা গেছিল। জুলিয়াস না, সব 18, তাই তো? তেমনি আরো এরকম নাম্বার আছে, তুমি দেখবে নাম্বারগুলো তুমি যদি ভাঙো, 18 হচ্ছে 2 into 3 স্কোয়ার, তাই তো? 9 into 2 হচ্ছে প্রাইম নাম্বার, 3 হচ্ছে প্রাইম নাম্বার। 3 মাথায় যে রইল 3 স্কোয়ার, সেটাও কিন্তু প্রাইম নাম্বার। 78 শতনাম আমরা বলি, 108কে ভাঙো, কি বিউটিফুল। 2 to the power square 2 into 3 to the power 3, 2 squared into 3 cube, 4 into 27, 108। তো তুমি যেভাবে লেখো 1 to the power 1 into 2 to the power 2 into 3 to the power 3, দেখো বেস গুলো 1 to 3, পাওয়ার গুলো 1 to 3, প্রত্যেকেই প্রাইম নাম্বার। সে প্রাইম নাম্বার নিয়ে খেলা, এটা আমাদের অবসেশন। যারা চিনি পাওয়া তারা অঙ্কের এই বিউটিটাতে দেবেন একটা। তার কারণ অঙ্ক তোমাকে দেয় এমন একটা ভাষা, সেটা হচ্ছে সিম্পলি বিউটিফুল অর বিউটিফুলি সিম্পল। অনেক কথা বলবে, এ সমান সমান বি, এরকম বলবে, লিখে দাও একটা সিম্বল, এ ইজ ইকুয়াল টু বি। তুমি যা বলতে চাও সব ওটার মধ্যে। তেমনি তুমি যদি আর একটা নাম্বার 786, এই 786কে তুমি ভেঙে দেখবে, তুমি ঠিক দেখতে পাবে যে 2 into 393, আর 393 কে ভাঙবে 3 into 131, all of them are prime numbers. Just beautiful. Whether they have any other connotations or not, আমি যদি অঙ্কের দিক থেকে দেখি তাহলে দেখতে পাবো এই সংখ্যাগুলো সত্যিই খুব সুন্দর, ভেরি অঙ্কটা কে কাকে শেখানো। আমরা বলি যে আলজেব্রা, বীজগণিত, সেটা এসেছে আরব থেকে। তারপরে ক্যালকুলাস, এটা আমরা পেয়েছি পাশ্চাত্য দেশ থেকে। সত্যি কি তাই? আমাদের দেশে মানে ওই সিন্ধু সভ্যতা, বৈদিক বা নালন্দার সময়ে আমরা যে অঙ্ক প্র্যাকটিস করেছি, সেই অঙ্ক কোথাও কি লেখা আছে? কেউ কি আবিষ্কার করেছে? আমরা জানি যে শূন্যর আবিষ্কার ভারতবর্ষে হয়েছে, আর মুখে কথা শুনছি, কোনো রেকর্ডেড স্টেটমেন্ট, কেউ কোথাও বলছে কোন ইতিহাস। ইউরোপ কি করে অঙ্ক পেল? যদি আরব দেশে বীজগণিত আবিষ্কার হয়ে থাকে, সেখানে ইউরোপে নিয়ে গেল কার? তারপর পরে এলেন নিউটন ক্যালকুলাস আবিষ্কার করলেন, কত কিছু করলেন, তাই না? কিন্তু আসল জিনিসটা সংখ্যার ব্যবহার, ডেসিমাল প্লেস কে করলেন? আমি এখানে একটা রেকর্ডেড ডকুমেন্টারি এভিডেন্স আমাদের সামনে নিয়ে আসছি, যে এখানে লেখা হচ্ছে যে ওয়ারিয়ার্স অফ দি ক্লয়েস্টার্স, এই একটা বই লিখেছেন বেকুইক। উনি লিখছেন যে ইহা ইবন খালিদ ইবন বার্মা, এই ভদ্রলোক হচ্ছেন কাশ্মীরি অরিজিন,
তিনি ছিলেন আরব বলতে আফগানিস্তান, সেখান থেকে চলে গেলেন ইরাক। এবং তাকে হারুন আল রশিদ ওনাকে বললেন, পণ্ডিত মানুষ, উনি যেহেতু কাশ্মীরি ডিসেন্ট এবং তার ফ্যামিলি ছিল বুদ্ধিস্ট, তাকে বলা হলো যে তুমি ইন্ডিয়াতে যাও, ইন্ডিয়াতে গিয়ে ওখানকার বুদ্ধিস্ট, ওখানকার যে লিটারেচার, বিশেষ করে ওখানে যে অঙ্ক বিজ্ঞান যা প্র্যাকটিস করা হয়, তার উপরে যে ম্যানাস্ক্রিপ্ট গুলো আছে লিখিত কপি করে নিয়ে তো ই করলেন। দেখো, বুদ্ধিস্ট লিডার্স of Kashmiri descent from Balkh, Afghanistan, the famous Ujir of Harun al-Rashid introduced Indian learning into the Arab world in the second half of the 8th century by bringing scientific books from India along with Indian scholars to help translate them into Arabic. সংস্কৃত পুঁথি নিয়ে গেলেন, সঙ্গে কিছু ভারতীয় পণ্ডিত যারা সংস্কৃতজ্ঞ তাদেরকেও নিয়ে গেলেন, যাতে এগুলোকে আরবিকে ট্রান্সলেট করা যায়। তারপরে সেই ট্রান্সলেশনটা করলেন আন্ডার হিজ ডাইরেক্ট পার্সোনাল প্যাট্রনেজ। মেজর ওয়ার্কস অফ ইন্ডিয়ান সায়েন্স ওয়ার দাস ট্রান্সলেটেড টু অ্যারাবিক ইন বাগদাদ। বাগদাদ একসময় কিন্তু খুব উন্নত ছিল এই বিজ্ঞান, অ্যাস্ট্রোফিজিক্স বা অ্যাস্ট্রোনমি গবেষণায়। The works translated from Sanskrit included the Brahmasutra Siddhanta from Brahmagupta. ব্রহ্মগুপ্ত হচ্ছে আর্যভট্টের পরে এসেছে ব্রহ্মগুপ্ত, এবং ব্রহ্মগুপ্ত সেই সময় সবচেয়ে বিখ্যাত অঙ্কবিদ ভারতবর্ষের। এবং তিনি যে বইটা লিখেছিলেন আর্যভট্টের সিদ্ধান্তগুলোকে আরো নতুন করে ডিরাইভ করে ব্রহ্মসূত্র সিদ্ধান্তে তার নিজের অনেকগুলি প্রতিপাদ্য বহুবাদ্য মিশিয়ে, এবং ইট ওয়াজ ট্রান্সলেটেড ইনটু অ্যারাবিক বাই আল-ফাজারি ইন 772। সো আল-ফাজারি প্রথম এই ব্রহ্মসূত্র সিদ্ধান্তকে অ্যারাবিকে ট্রান্সলেট করেছেন। ডিউরিং দ্য রেইন অফ ক্যালিফ আল-মনসুর, খলিফা তখন আল-মনসুর, সেই সময় আল-ফাজারি ওই সংস্কৃত টেক্সটগুলোকে, ইন্ডিয়ান অ্যাস্ট্রোনমিক টেক্সট অর ইন্ডিয়ান অ্যাস্ট্রোনমি, সেগুলো ব্রহ্মসূত্র সিদ্ধান্তকে তিনি আরবিকে ট্রান্সলেট করলেন এবং তার নাম দিলেন সিন্ধ হিন্দ, মানে the mathematics that is being practiced in Sindh, India. তখন ইন্ডিয়া মানে কিন্তু ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ, হোল Indian subcontinent. It introduced Indian mathematics to the Arabs. Later, philosopher and mathematician Muhammad ibn Musa Khwarizmi, যার নাম হচ্ছে আল-খারিজমি, who was from Persian-speaking Central Asia, Iran, basically Iran বা Syria, translated the words of Aryabhatta and Brahmagupta into clear Arabic prose. His most famous work titled The Compendious Book of Calculating by Completion and Balancing According to Hindu Calculation, popularly known as Kitab al-Zabar, became known as algebra. So this algebra had its origin on mathematical practices of India, Sindh, India, and that was one. What Al-Fazari did, he actually makes this algebra, the mathematical sense and mathematical theorems, into Euclidean geometry. And this big name, huge name of his book, was known as Kitab al-Zabar, which was known later on as Zabra. And then later on he wrote another book, Ziz al-Sindhin. Again, he is talking that mathematics based on mathematical principles practiced in that time. More surprises. You probably have heard of Fibonacci, the mathematician Fibonacci, Fibonacci series, যারা mathematics এ পড়েছিল. So what he writes, and this is from a book by
William Dalrymple, the Golden Road, I have shown you in the beginning. From Baghdad, these ideas spread across the Islamic world. 500 years later, in 1205, Leonardo of Pisa, known by his nickname Fibonacci, returned from Algeria to Italy with his father. Fibonacci had grown up in a peasant trading post in Belgium, where he had learned fluent Arabic as well as Arab mathematics. Aged 32, he wrote the Liber Abaci, the book of calculation. ছোটবেলায় ফিবোনাচি তার বাবার কাছে গেছিলেন। বাবা ছিলেন আলজেরিয়াতে ট্যাক্স কালেক্টর। বাবা যে কাজটা করেছিলেন উনি বলছেন পরে, সবচেয়ে ভালো যে কাজটা করেছিলেন সেটা হচ্ছে আমাকে একজন আরব ম্যাথামেটিশিয়ানের কাছে টিউশন করতে পাঠালেন। এবং এই যে বাবার জীবনের সবচেয়ে বড় কাজ আমার 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 পক্ষে যারা প্রভাব বিস্তার করেছিল, এবং সেখানে গিয়ে আরব ম্যাথামেটিশিয়ান actually introduced me something excellently beautiful, which is Hindu mathematics, or Indian mathematics, some of the Indian mathematics. Okay, Hindu means always whatever is written, whatever I will say as Hindu, Hindu is a term of Sindhu. Okay, so what he says is this: it was he who first popularized in Europe the use of what were later thought of as Arabic numerals. So seeding the commercial revolution that financed the Renaissance, and in time as those ideas spread north, the economic rise of Europe. ভারতীয় অঙ্কের উপর ভর করে ইউরোপের যে শিল্প আন্দোলন হলো, মুভমেন্ট, শিল্পের যে বিশাল বিপ্লব হলো, সেটা কিন্তু এই ভারতীয় অঙ্কের উপর ভর করে। তোমাকে লিখতে হবে, ট্যাক্স বলতে হবে, সব। As Fibonacci and his Arab masters recognized, they were Indians. Fibonacci বলছে, when my father held the post of notary at the custom house at Belgium, he arranged for me to come to him when I was a boy, wrote Fibonacci in the introduction to his Liber Abaci. Because he thought it useful for me, he wanted me to spend a few days there in the mathematical school, and here I was introduced to a wonderful kind of teaching that used the 9 figures of the Indians with the sign 0, which the Arabs call Zefir, al-Sifir. Any number whatsoever can be written. Getting to know this, please be far beyond all else. Now, Dalrymple writes, the roots of these 9 figures of the Indians were first written down in the Brahmi script in 3rd century BCE Bihar. So 3rd century BCE, more or less the era Buddha era, right? Brahmi script in 3rd century BCE Bihar, at the time of the Emperor Ashoka. This is something Europeans mostly erased from their memory in recent centuries. It is something they need to retrieve from oblivion today. So the 0, 1 to 9, not only their square roots, that didn't mathematicians knew about. As we start chemistry or physics, we need a length scale. এই যে লেন্থ স্কেলের ধারণা, দৈর্ঘ্যের ধারণা, এটা কত ছোট বা কত বড় হতে পারে? ডু উই হ্যাভ দ্যাট আইডিয়া? ওই পুরনো যুগে এই আইডিয়া কি ছিল? দেখা যায় বরাহ মিহিরের যে বৃহৎ সংহিতা আছে, ওই ওয়াজ বরাহ মিহির 505 AD 587 AD কোথায় ছিলেন? উজ্জয়ন। উজ্জয়নী আছে যেটা মধ্যপ্রদেশ, উজ্জয়ন, সেখানে বরাহ মিহির। বরাহ মিহির, বরাহ মিহিরের ঢিবি বলে একটা জায়গা আবিষ্কৃত হয়েছে আমাদের এখানে সাউথ বেঙ্গলে। ওই যে এক বরাহ মিহির, দুই বরাহ মিহির, বিধান হয় না, মানে একই না হতে পারে, বাংলা থেকে উনি ওখানে গেছিলেন। উনি এখানে লেন্থ স্কেলের একটা ধারণা দিচ্ছেন। এই পরমাণু মেক ওয়ান রজার্স এ স্পেক অফ ডাস্ট, একটা ধূলিকণা। এটা ওই তোমরা দেখবে ধুলিগুলি দিয়ে আলো এলে যে ওড়ে না, দেখা যায় ধুলোর কণা দেখা যায়, ওটা একটা বাংলা নাম আছে, বলতে পারো? এই পরমাণু মেক ওয়ান রজার্স, এবং এই করতে করতে উনি বললেন যে
যোগ মানে দেখো কিভাবে স্কেলটা আসছে all in 8 and 24 তাই তো 2 to the power cube what is 24 8 into 3 8 is 2 to the power cube so all these things the combinations of prime numbers people who are infatuated fascinated 24 angulams make one hasta now you know and now you can convert into our current metric এক হাত মানে 18 ইঞ্চি তাই তো approximately হ্যাঁ তো সেটা তুমি যদি করো তাহলে the diameter ancient Indians see assuming that one hasta is 18 inches so the one parmanu the diameter of a parmanu becomes 1 by something like this number that is something like 2.86 into 10 to the power minus 7 inch or something like 10 to the power minus 7 centimeter or 7 nanometer. So it cannot be an atom, but it could be collection of atoms. Today's nanomaterials of this dimension. So I'm not saying, or the author is also not saying that they knew nanomaterial, but they are saying how small they could think of with some coordinating matter. That is something like in the nanometer regime. Although the atomic diameter was not properly predicted. Okay, let's see whether there was any other attempt or not. Even older scale, Prince Siddhartha, Gautama Buddha, he was a prodigy in mathematics. He had tremendous mathematical skills. So that time, this is written in Mahayana Buddhist text Lolita Vissara about 100 BC, believed to have been edited during 1st to 2nd century AD. এখানে প্রিন্স সিদ্ধার্থ জিজ্ঞেস করছেন অর্জুনা মানে সেই সময় লিডিং ম্যাথমেটিশিয়ানস অফ বিহার হি ওয়াজ এনগেজড ইন টিচিং সিদ্ধার্থ বলছেন যে these are the length scales how small could be a length scale 7 Paramanu Raja make 1 Manu. So they are using these words, Paramanu and Manu. And giving this length scale, you see again with the prime numbers 7, 1 and 7. Then these 4 processes they have gone up to Jojana. Then again assuming one has to be 18 inches, what could be the diameter of Paramanu Raja? You can actually now do the calculation. And strikingly, if you follow up the length scales that they have provided, the Paramanu diameter you get is 0.675 into 10 to the power minus 8 centimeter. They are now getting into Armstrong scale now, 0.6 Armstrong. Now if I ask, with all the knowledge of quantum mechanics, the Bohr radius of hydrogen, the innermost radius of hydrogen atom, or the diameter. The diameter is about 1 Armstrong, right? So how close is this? So the philosophical thought, science first starts at philosophy, and also after doing something you get a philosophy degree, right? Doctor of Philosophy, PhD. Whatever subject is your choice, and ultimately the highest degree is Doctorate of Philosophy, either in chemistry or commerce. So, the philosophical thought led them to a length scale of Armstrong, 10 to the minus 8. So, they are really smart people. Now, chemistry. What are the signature that they did chemistry? There are various stuffs that have been found out after excavation from Mohenjo-daro or pre-microbial state. Then they are chemically analyzed through other detection techniques to find out what are the compositions, কি ওর মধ্যে ছিল না ছিল এবং কি দেখা গেছে এখানে যে মহেঞ্জো-দারোতে একটা তোমার চিনেমাটির পাত্র পাওয়া গেছে খুব গ্লেজি খুব ঝকঝকে একটা রং এবং সেই রংকে বিশ্লেষণ করে দেখা গেছে
সিলিকা 88%, অ্যালুমিনিয়াম অক্সাইড 3%, ফেরিক অক্সাইড 1.82%, লাইম 1.26%, অ্যালকালি 5.04% এবং কপার অক্সাইড 0.46%। তাহলে এই জিনিসগুলো ওরা ডিল করেছে, ওরা মিশিয়েছে, মিশিয়ে রং করেছে, রং করে না পাত্রের গায়ে লাগিয়ে তারপর দিয়েছে। খুব ভালো জ্ঞান না থাকলে প্রথম তো ওগুলোকে আগে গুঁড়ো করতে হয়েছে, পেস্ট করতে হয়েছে, মেশাতে হয়েছে, এবং এই যে পার্সেন্টেজ নিশ্চয়ই তার কাছে কোনো জ্ঞান ছিল যে কোন পার্সেন্টেজে মেশালে এগুলো সব ভুলে যাবে, ভুলে গিয়ে মোটামুটি একটা সমস্যা তৈরি করবে। মহেঞ্জোদারোর আর্টিফ্যাক্টের কথা হচ্ছে। এই যে জিনিসগুলো, তারপরে তুমি দেখো যে তাহলে কেমিস্ট্রির ল্যাবটা কেমন ছিল তখনকার দিনে। বিভিন্ন বইপত্র সেখান থেকে পড়ে যদি আমি একটা আর্টিস্ট ভিউ নিই, তাহলে কেমিক্যাল ল্যাবরেটরি ওটা ঠিক এরকম দেখা যাচ্ছে ছবিটা। তারপর এখানে কিছু একটা ডিস্টিলেশন হচ্ছে, এখানে কিছু একটা মেশানো হচ্ছে, এখানে একটা বকযন্ত্র আছে, এখানে জলের সাপ্লাই থাকতেই হবে কেমিস্ট্রি কিছু করলে। এই যে উপরে মাটির উপরে আর একটা ছিকে বলতাম, আমরা কি বলে যাই না বাংলায়, উপরে গোল করে রাখা হয় গোল দিয়ে বাঁধা, সেখানে কিছু ঝুলছে, যেটা বেসিক্যালি আমাদের এখন দেওয়ালে টাঙানো হয় কেমিক্যাল। এইগুলো ডিস্টিলেশন, বিভিন্ন যন্ত্রপাতি, কিছু উদ্ধার করা গেছে বিভিন্ন জায়গা থেকে, রাজস্থান থেকে, যেখানে জিঙ্ক এক্সট্রাকশন হতো, বিভিন্ন চুল্লি যেখানে ছিল। এই বইগুলো পড়ে এই জিনিসগুলো সম্পর্কে আর্টিস্টিক একটা ধারণা তৈরি করা গেছে। বইগুলো দেখো, রসায়ন ব্যাপারটা, বৃন্দা 880 to 1180, বৃন্দা সিদ্ধাযোগা এবং চক্রপাণী দত্তার চক্রদত্তা। এখানে নাগার্জুনা রসরত্নাকর। তো তখনকার দিনে কেমিস্ট যারা ছিলেন তাদের নাম ছিল রসবাদী, এবং কেমিস্টরা একটা অদ্ভুত টাইপের মানুষ হিসেবে সমাজে পরিগণিত হতো। এতটা যে ইউরোপে যে কোনো সামাজিক পরিমণ্ডলে ধরো বিয়ে খাওয়া হচ্ছে, নেমন্তন্ন করা হচ্ছে, কেমিস্টদেরকে কিন্তু নেমন্তন্ন করা হতো না, আরো অদ্ভুত ছিল। বিশেষ করে যদি সেই কংগ্রিগেশনে, সেই অনুষ্ঠানে সমাজের উচ্চ বর্গের মেয়েরা থাকতো, খুব ভয় পেত যে কেমিস্টরা বোধহয় কিছু একটা অতৃপ্ত আত্মা প্রস্তুত টাইপের। কেমিস্টরা সত্যি সত্যি অদ্ভুত ছিল, তাদেরকে সমাজের থেকে দূরে সরিয়ে রাখা হতো, কি যে করতো। কেমিস্ট্রি বলা মানে অ্যালকেমি চলে আসে, কিছুর সঙ্গে কিছু মিশিয়ে সোনা তৈরি করা, গোল্ড। এবং এই অ্যালকেমি প্র্যাকটিসটা কিন্তু ইন্ডিয়াতে হয়েছে অনেক পরে। সর্বপ্রথম হয়েছে গ্রিসে, সেটা সামথিং লাইক 200 BC। তারপরে এসছে চায়না এবং ভারতবর্ষে এসছে তারপরে। এবং ভারতবর্ষে অ্যালকেমি করতে যে দুটো মেটালকে বা যে দুটো এলিমেন্টকে ইন্ডিয়ান কেমিস্টরা কনসিডার করেছিল, একটা হচ্ছে মার্কারি আর একটা হচ্ছে সালফার। সালফারের রং হলুদ আর মার্কারি হচ্ছে শাইনি। ওদের ধারণা ছিল এই দুটোকে কোনোভাবে মিশিয়ে দিতে পারলে সোনা, শাইনি, ইয়লো। পারফিউম একেবারে ইন্ডিয়া, পারফিউমে ইন্ডিয়ার এক্সপার্টাইজ goes back to kind of মানে before Christ। এবং তোমরা বোধহয় জানো কিনা জানি না যে এই পারফিউমের ব্যবসা নিয়ে একটা সাংঘাতিক কাণ্ড ঘটেছে। আওরঙ্গজেব, শাহজাহান, তাই তো, রওশন আরা আওরঙ্গজেবের ছোট বোন, আর বড় বোনের নাম কি ছিল বলতে পারবে? শাহজাহানকে যখন উনি অসুস্থ তখন তাকে যে সেবা করছে বড় মেয়ে, কি নাম? জাহানারা, জাহানারা, তাই তো?
জাহানারা রওশনারা দুই বোন, রওশনারা ছোট। তো শাহজাহানের স্ত্রী মমতাজ এবং তারও আগে যিনি ছিলেন জাহাঙ্গীরের স্ত্রী, এদের না সবারই এই সুগন্ধির ব্যবসা ছিল। মমতাজের সুগন্ধির ব্যবসা ছিল এবং সেই সুগন্ধির ব্যবসায় উনি অনেক টাকা উপার্জন করেছেন এবং উনি সেই সম্পদের ভাগ বাটোয়ারা করেছিলেন এবং সেই বাটোয়ারা ছিল এরকম। কারণ তখন মনে হয় না জাহানারার উপর আওরঙ্গজেব রেগে গেল কেন, এবং রওশনারা প্রচুর রেগে গেছিল। রওশনারা আওরঙ্গজেব একসঙ্গে হয়েছিল, এই সমস্ত অপকর্মগুলো করেছে। তারপর অবশ্য আওরঙ্গজেব আবার রওশনারাকে তাড়িয়ে দিয়েছে, নানা কাণ্ড করেছে। মমতাজ যেটা করেছিলেন যে ওনার তো 12খানা সন্তান সন্ততি ছিল, 13তম সন্তান হতে গিয়ে মারা যায় মধ্যপ্রদেশে। তো উনি ওনার ওই সুগন্ধির ব্যবসায় যে সম্পদ হয়েছিল তার 50% লিখে দিয়ে দিয়েছিলেন জাহানারাকে, আর 50% অন্যান্য সন্তানদের। তো সেই যে ছিল তাকে অন্যতম কারণ, বিশেষ করে রওশনারা জাহানারা মুখে রাখতে বন্ধ ছিল। ইন্ডিয়ার এই যে পারফিউম প্রায় ইন্ডাস্ট্রি হিসেবে গড়ে উঠেছিল এবং এই পারফিউম ছিল 3 প্রকারের। একটা হচ্ছে যে ফুল ফল লতা পাতা থেকে, একটা হচ্ছে যে প্রাণীজ সোর্স থেকে, এবং আরেকটা হচ্ছে যেখানে রাসায়নিক দ্রব্য মিশিয়ে। এবং এখানে তুমি অলমোস্ট একটা ম্যাট্রিক্স দেখতে পাচ্ছ, এবং প্রথম ব্র্যাকেটে যে সংখ্যাটা দেখছো সেটা হচ্ছে কত পোরশন মেশাতে হবে। তা তুমি যদি কারিকোলা 60% নাও তাহলে আজ সব মিলিয়ে তোমাকে 100 করতে হবে, এবং এই পোরশনগুলো ফিক্স। কিন্তু 60 কারিকোলা নিয়ে তুমি জয়পাত্রী 35 নিলে 5 তোমাকে খুঁজে বার করতে হবে কোথা থেকে আসে। ওই কোষ্ঠা 1 আর কারিকোলা 4, এইটাই 100 করতে হবে ফিক্সড। তাহলে তুমি কি হিউজ ভ্যারাইটির গন্ধ পাবে, তুমি দেখেছো? এই যে হচ্ছে যে বই থেকে, সেটা হচ্ছে তোমার মোটামুটি আজ থেকে 1200 বছর আগে লেখা। মেটালার্জি, মেটালার্জি কোথা থেকে এসছে? আমরা প্রচুর মূর্তি দেখি, ইন্ডিয়ান কালচার এখানে ওখানে কেউ আমাকে বলছিল যে প্রচুর স্ট্যাচু দেখতে পাবে। আমরা মেটালের স্ট্যাচু বানাই, আমরা মাটির স্ট্যাচু বানাই, অনেক কিছু বানাই। তো সেই স্ট্যাচু যখন বানায় তখন সেটাকে ডিল করা, হ্যান্ডেল করা, মেটাল তো আরো কঠিন, তাকে গলাতে হয়, তাই তো? একটা প্রায় 80 ফুট লম্বা গৌতম বুদ্ধের মূর্তি, যেটা নালন্দায় ছিল, যেটা এখন বার্মিংহামে প্রভাব পাচ্ছে। বিহারের সুলতানগঞ্জ থেকে এসে তখন ওখানে তুলে উপরে নিয়ে চলে গেছে, ওরা ওদের মিউজিয়ামে নিয়েছে। নালন্দায় যদি তোমরা কখনো যাও দেখতে পাবে এখনো ধ্বংসাবশেষ থেকে আবিষ্কার হয়েছে যে কপার এক্সট্রাকশনের চুল্লি নালন্দা কমপ্লেক্সের ভেতরে। আমাদের এখানে যা ছিল যে এখানে কি বলছি যে the use of copper axes and chisels was known to the people of these times. আমাদের এখানে সিন্ধু সভ্যতায় যে এগুলো পাওয়া গেছিল, কপার এক্স এবং চিজেল, মানে ছেনি আর হাতুড়ি মতো, সেখানে কপার 93%, নিকেল 4.8%, lead 2.14% এবং আদার প্রাইসেস। ইন্ডাস্ট্রি সিভিলাইজেশনের পরে যখন আবার আমাদের মেল্টিং টেম্পারেচারটা বাড়লো, তখন আমরা পেলাম কি পরের দিকে আরেকটি সিলেটের স্টেজে এই জিনিসগুলো আমার তৈরি হলো, অর্গানাইজ করা গেল। তখন পাওয়া গেল কপার 97%, আর্সেনিক 0.24%, আয়রন 0.29%, নিকেল 0.89%। সুতরাং আমরা ধাতুতে ধাতু মিশিয়ে ধাতু সংকর তৈরি করার বিদ্যা কিন্তু সেই সময় শিখে ফেলেছি, আজ থেকে 4000 বছর আগে। আচার্য পূর্ণচন্দ্র রায় একদিন বক্তৃতা দিচ্ছিলেন লাহোরের পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ে। সেই সময় ব্রিটিশ স্টুডেন্ট সামনের চেয়ারে বসেছিল, সামনের বেঞ্চে, এবং তারা কন্টিনিউয়াসলি কথা বলছিল। বারবার উনি বললেন থামছে না। তারপর ওই রকম একটা মানুষ
ভীষণ রেগে ওই ছেলেগুলোকে বললেন যে বেরিয়ে যাও, বেরিয়ে যাও। দিয়ে বললেন যে তোমাদের শোনা উচিত, ভারতবর্ষ যখন জিঙ্ক এক্সট্রাক্ট করছে তখন তোমাদের পূর্বপুরুষরা সেতুবের জঙ্গলে ছাল বাকল করে ঘুরে বেড়াচ্ছে। খুব সত্যি কথা। এটা দেখেছ ডান্সিং গার্ল ফ্রম হরপ্পা ইতিহাসের বইতে। এগুলো, এইটা হচ্ছে কপার, এটা হচ্ছে ব্রোঞ্জ। এই মেয়েটির হাতে প্রচুর চুড়ি আছে, তোমরা দেখতে পাচ্ছ না, প্রচুর চুড়ি। এখানে চুড়ি, এখানে একটা শালুক ফুল বা পদ্ম ফুলের মালা করে আছে। এই দেখো, এটা হচ্ছে উড়িষ্যার একটা ট্রাইবাল গার্ল। দেখেছো কত কানে কানে দুল এবং গলায় মালাটা দেখেছো? মনে হয় না যে this is same tradition somehow being carried even today? কিছু কভার and ব্রোঞ্জ ভাস and এগুলো অন্যান্য যন্ত্র, এবং এটা সার্জিক্যাল ইনস্ট্রুমেন্টস, এগুলো দিয়ে করা হতো। আর এইগুলো সময়কাল হচ্ছে 5th সেঞ্চুরি বিসি টু 6th সেঞ্চুরি। কত হাজার বছর আগে মানুষ সবকিছু নির্মাণ করেছে। এইবার একদম কামিং ব্যাক টু প্রেজেন্ট ডে, এটা হচ্ছে যে এটা নিশ্চয়ই দেখেছো, সোনাই সোহাগা নিশ্চয়ই শুনেছো, তাই তো? এগুলো হচ্ছে যে আমাদের সোনার দোকানদার যারা গ্রামে ঘরে অল্প গরিব সোনার দোকানদার, তারা কি করেন, একটা মুমের শিখাকে ফু দিয়ে তার কাঠের করে ফেলছেন। আমি তো অনেকটা ছোটবেলায় যখন স্কুল যেতাম, তোমরা অনেকে দেখে রাখতে পারো গ্রামে আছে। পরে এসে জানলাম যে বিজ্ঞানটা কি, সেটা হচ্ছে যে সোহাগা যদি দেওয়া হয় সোনা এবং কপারের সঙ্গে, তাদের মেল্টিং পয়েন্টটা কমে যায়, গলনাঙ্ক কমে যায়। কপারের গলনাঙ্ক হচ্ছে এমন 1350 কেলভিন, সোনারও প্রায় সেরকম অ্যারাউন্ড। কিন্তু একটা প্রদীপের শিখা, মোমের প্রদীপ খুব ভালোভাবে জ্বললে, খুব বেশি হলে সে 1000 ডিগ্রির কাছাকাছি তার টেম্পারেচার ওঠে। তুমি যখন তার সঙ্গে মেশাবে, সোহাগা মেশাবে, সোনার গলনাঙ্ক কমে গিয়ে সেটা ওই 900 950 কাছাকাছি আসে। এইভাবে উনি এই যে বাড়ি থেকে অল্প পয়সা কেনা নাকের ফুল, কানের দুল, এগুলো বেঁচে দেয় তো মনে করার সময়, বা হয়তো এমনি আমরা বিক্রি করে দিই, অনেক দূর জমে গেছে, ওটা করে আর বড় কিছু করা যায়। তো ওরা ওইভাবে গোল্ড পিউরিফিকেশনটা করতেন। এবং এইটা জানা আছে মায়ের ব্যবহার, সোহাগার ব্যবহার, সোনার গলনাঙ্ক কমানোর জন্য অন্তত পক্ষে 200 বছরের পুরনো। কিন্তু তারও আগে আমরা জেনে গেছি তরবারি। এই তরবারিটি নাম জানো কি? এই তরবারির নামটা দামাস্কাস সোর্ড। দামাস্কাস সোর্ড কিন্তু কখনো দামাস্কাসে তৈরি হয়নি। দামাস ইন আরবিক মানে হচ্ছে জলের ধারা। সুতরাং যে তরবারির গায়ে জলের ধারার মতো প্যাটার্ন আছে সেটা হচ্ছে দামাস্কাস সোর্ড। এবং এই সোর্ড এতটাই তীক্ষ্ণ যে এই তরবারির গায়ে অন্য তরবারিকে কেটে ফেলা যায়। দামাস্কাস সোর্ড এর স্টিলটা কোথায় হতো? একটু ইস্পাত লাগবে, ইস্পাত তো লাগবে। সেই ইস্পাত কে সাপ্লাই করত? এই ইস্পাত তৈরি হতো এরোড ইন তামিলনাড়ু, এবং এই স্টিলটার নাম হচ্ছে উড স্টিল, এবং যার এই ভারতীয় কথা তামিলনাড়ুতে তামিল শব্দে উরুক্কু অথবা উক্কু। এবং এটা কে লিখেছেন? নট ইন ইন্ডিয়ান, লিখেছেন আল বেলুনি। ইরান থেকে উনি এসেছিলেন আমাদের দেশে। উনি 1017 সালে আল বেলুনি দেশে এসেছিলেন। এবং কেউ যদি সেই সময়ে 11 শতকের ভারতবর্ষের শিল্প এবং সমাজ সম্বন্ধে জানতে চান, তাহলে তার এই বইটা তোমরা পড়তে পারো। তারিখ আল হিন্দ এর ইংলিশ ট্রান্সলেশন পাওয়া যায়, হিস্টরি অফ ইন্ডিয়া। ওকে। এবং এই স্টিলে
যে হাই কার্বন কন্টেন্ট স্টিল, এবং সেই কার্বনটা আসতো লোকাল বাঁশ, এবং এই যে ফুলটা দেখতে পাচ্ছ আভার, এটা আমরা অ্যাডান্সি বলি গ্রাম বাংলায়, এখানে কি বলে আমরা জানি না। এই ফুলটা হচ্ছে এখন ওখানকার তেলেঙ্গানা হচ্ছে ন্যাশনাল ফ্লাওয়ার, স্টেট ফ্লাওয়ার। আমি সেখানে চলে এসেছি। নাগার্জুনার নাম তোমরা অনেকেই শুনেছ। এই নাগার্জুনা যার কথা বলছি, তিনি হচ্ছেন শূন্যবাদী তালিকা, সেই শূন্যবাদী দর্শন, বৌদ্ধ ধর্মের মহাযান যে সেক্ট, সেই সেক্টের পণ্ডিত এবং জাতা। এবং উনি বলেছিলেন যে কোনো কিছু কোথায় আছে সেইটা হচ্ছে কন্ডিশনাল। তুমি যে ওখানে আছো সেইটা অন্য দেখছে বলে আছো। সুতরাং এক্সিস্টেন্স ইজ অবজার্ভার ডিপেন্ডেন্ট। যদি একজন নিরীক্ষণ করার কেউ না থাকে তাহলে তার উপস্থিতির কিছু প্রমাণ হয় না, এটা উনি বলেছিলেন। তার মানে আমি যখন তোমাকে দেখছি, তার মানে তোমার ওইখান থেকে আলো প্রতিফলিত হয়ে আমার কাছে আসছে, আমার চোখ দেখছে। This is interaction, the light matter interaction. এবং এই লাইট ম্যাটার ইন্টারাকশন is nothing but স্পেকট্রোস্কোপি, তাই তো? কারণ আমরা যখন স্পেকট্রোস্কোপি করি কোনো যন্ত্রে, তখন আমরা আলো বিম পাঠাই। যখন এক্স-রে করি, যখন দেখতে চাই যে হাড়ে কোথাও ভেঙেছে বা লোহার জন্য ক্র্যাক আছে কিনা, তখন আমরা একটা ফোটন স্রোত চলে যায়, এনার্জি রেসপেক্টে, কখনো এক্স-রে, কখনো নিউট্রন, কখনো সিম্পল ফোটন, ওকে, ভিজিবল অথবা ইউভি। তো তখন সেই জিনিসটা পরিদৃশ্যমান হয়। তো দৃশ্যমানতা হচ্ছে অবজারভার ডিপেন্ডেন্ট। এই নিয়ে আইনস্টাইনের সঙ্গে রবি ঠাকুরের বেশ তর্ক হয়েছিল। আইনস্টাইন বলেছিলেন যে তুমি দেখো আর নাই দেখো, সে আছে। রবি ঠাকুর বললেন সেই থাকার কোনো মানে নেই। আমার চেতনার রঙে পান্না হলো সবুজ, চুরি উঠলো টানা হয়ে, আমি চোখ মেললাম আকাশে, জ্বলে উঠলো আলো, উদয় পশ্চিমে। গোলাপের দিকে চেয়ে বললুম সুন্দর, সুন্দর হলো সে। তুমি বলবে এই যে তত্ত্ব কথা, এই কবির বাণী নয়, আমি বলবো এই সত্য। তাই কাব্য, কাব্য মানে জীবন, জীবন মানে ইন্টারাকশন। থ্যাংক ইউ। Hello. So thank you very much, sir, for your insightful and thoughtful lecture. আমরা অনেক কিছু শিখলাম, কেমিস্ট্রি থেকে হিস্ট্রি সবকিছুই জানলাম, তক্ষশিলা, নালন্দা থেকে শুরু করে রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা অবধি। এখন সময় হচ্ছে আমাদের কোশ্চেন অ্যান্সারের। So the stage is open for the question answer. If you have any questions, please feel free to ask me. কাশ্মীরি গাফাস্কি, ওগুলোকে নাম হচ্ছে হানি সম্ভবা। আর কারো কিছু জিজ্ঞাসা থাকলে জিজ্ঞাসা করতে পারো। যারা স্কুলের ছাত্র আছো, তোমাদের ভালো লেগেছে? ইয়েস অর নো? বলে বলো। কোনটা ভালো লেগেছে? সিন্ধু সভ্যতায় কোশ্চেন নেই? শুধু গল্প শুনলে?
ধরনের question। হ্যাঁ নিশ্চয়ই বলো। স্যার, আপনি যেহেতু পড়াশোনা করেন, আপনি যেমন আমরা ভগবানের বিষয়টা বললেন, আমরা এই ভগবান বা ঈশ্বর এর সম্বন্ধে আর সায়েন্সের বিষয় এর মধ্যে আপনার কি মত? না না, দেখো তোমার বিজ্ঞান করতে হলে ঈশ্বরের বিশ্বাস আর বা না থাকলে কোনো বিজ্ঞান হয় না। যেটা ইয়ে করেছিলেন তোমার রিমা নেপোলিয়ান রিমা বইটা লিখে রিমা উনি বইটা লাপ্লাস তো লাপ্লাস বইটা লিখে লাপ্লাস তখন নেপোলিয়ান বোনাপার্ট উৎসর্গ করে দিয়ে গেলেন। তো নেপোলিয়ান এখানে বললেন যে এর মধ্যে তো কোনো ঈশ্বরের প্রজ্ঞান নেই, আস্থা হতে পারে না যে আমি কিসে বিশ্বাস করি না, তুমি অদ্ভুত বলটা হচ্ছে এই যে আমার এই বইটা লিখবে না তার এক্সিস্টেন্সকে প্রেরিত নিজেই খায়, তিনি আছেন বা না আছেন সেটা আমাকে ধরে নিতে চাই। সুতরাং বইটা আমি যেটা কথা হলো বিজ্ঞানের প্রথম দেখি যে বলা হচ্ছে তিনি কি জানেন তো সৃষ্টির আদিতে কি ছিল, কোথায় ছিল, কি সব জিনিসটাকে ধারণ করে তিনি জানেন, হয়তো বা জানেন না। He knows, he may not. সুতরাং এই তিনি সব জানেন, তিনি ছাড়া কেউ জানেন না। এইটা হচ্ছে 1 or 0, কিন্তু তিনি জানতেও পারেন না জানতেও পারেন। হ্যালো, কোন ল্যাঙ্গুয়েজ বললাম আমি? হিন্দু ল্যাঙ্গুয়েজ বলিনি, ম্যাথমেটিক্স কথা বলছিলাম। আর বললাম আমরা সিন্ধু সভ্যতা কোন ল্যাঙ্গুয়েজের কথা সভ্যতার সময় সেই চন্দ্রের আগে তো বললাম সিন্ধু সভ্যতার টাইম চালু দেরি আছে আরো দুজন। বিভিন্ন বিজ্ঞানীরা বিভিন্ন ধারণা দিয়েছে, যেরকম ভাবে আমরা জেনে আসছি, কিন্তু আসলে কিভাবে সৃষ্টি হয়েছে এটা কি মানে ঠিকভাবে কি এটাই সঠিক? আর বিজ্ঞান থিওরিতে যদি শক্তিটা তো একটা মানে শক্তিটা একটা থেকে একটা ট্রান্সফার হয়, কিন্তু ওটা তো ধ্বংস হয়ে যায় না। তো যখন যখন সৃষ্টি হয় পৃথিবীটা, তখন কি শক্তিটা কোথায় গেল? হ্যাঁ, ব্রহ্মাণ্ড একই বিভিন্ন স্পেস সেটা আর হ্যাঁ এখনো অ্যাস্ট্রোফিজিক্স খুঁজে যাচ্ছে। আচ্ছা, এখন এই জন্যে অ্যাস্ট্রোফিজিক্সে এখন এত এক্সাইটমেন্ট এবং এত বেশি ফান্ডিং দেওয়া হয়েছে যে বিভিন্ন সিগনাল যে পাচ্ছি আমরা 1000 আলোকবর্ষ ধরে কোনো ছবি এখন আমাদের কোনো এবং তারা এই প্রশ্নগুলোকে সমাধানের পরিবর্তে আরো তোমাকে ডেটা দিচ্ছে। প্রত্যেক দিন মানুষ নতুন করে ভাবছে, যারা মানে এই ফিল্ডে যারা কাজ করছে, যে এই ব্রহ্মাণ্ডের বিগ ব্যাং থিওরি একটা থিওরি, এক্সপেরিমেন্টাল প্রুফ নেই, আর স্যার আমি বায়োলজিতে বিভিন্ন আছে, যেমন মিলার ও উড়ে যেমন পরীক্ষা করেছিলেন যে ওপারে ঠিক উত্তর দিয়েছেন না হাইড্রোজেন বিভিন্ন মতটাকে ঠিক দিয়েছিলেন, এটা বিভিন্ন মিথেন নাইট্রোজেন অক্সিজেন আছে কি কি আছে পরিবেশের মধ্যে এই বিষয়ে তিনি ধারণা দিয়েছিলেন। তো সেটা অনুসারে আমরা চলে আসছি, তার এটা কি একেবারে সঠিকভাবে ধারণাটা আমরা ধার্য করবো? উড়ে যে এক্সপেরিমেন্টটা করেছিলেন তুমি দেখিয়েছিলেন যে ল্যাবরেটরিতে অ্যামাইনো অ্যাসিডস তৈরি করা যায় স্টার্টিং ফ্রম কার্বন, হাইড্রোজেন, নাইট্রোজেন, সালফার, এবং উনি বলেছিলেন যে এই কন্ডিশনটা মহাকাশেও আছে। সুতরাং কোনো একটা ফ্লাকচুয়েশন আছে এবং কি করে এই মলিকিউলগুলো তৈরি হলো, সিম্পল অ্যাটম থেকে কেমিক্যাল বন্ড তৈরি করে মলিকিউলটা তৈরি হলো, সেইটার
নানা ধারণা আছে। কখনো কথা হয় এনট্রপি ফ্লাকচুয়েশন, কখনো কথা হয় এনার্জি ফ্লাকচুয়েশন। উনি যেটা বলেছিলেন যে এই জিনিসটা মানুষ তৈরি করতে পারে, সুতরাং কোনো মিস্টিরিয়াস হ্যাঁ কোনো প্রভাবের কোনো দরকার নেই, শুধু বাই চান্স একটা ফ্লাকচুয়েশন লাগবে। উনি ইলেকট্রিক্যাল সিগন্যাল চালিয়েছিলেন, তো এই সিগন্যাল দিয়ে ইলেকট্রো ফিউশন করে এই যে বিলিয়নস অফ ইয়ার্স নানা রকম মহাজাগতিক ঘটনা ঘটছে, এই মহাজাগতিক ঘটনার প্রভাবেই সিম্পল মলিকিউল থেকে কমপ্লেক্স মলিকিউল তৈরি হয়েছে। আচ্ছা স্যার, আর আরেকটা স্যার, যে আমরা জেনে আসছি যে জলের ভিতরে যে সায়ানোব্যাকটেরিয়া, ওইখান থেকে নাকি অক্সিজেনের মানে উৎস, তো এটা তো মানে সঠিক তাই না? না। সায়ানোব্যাকটেরিয়া সায়ানোব্যাকটেরিয়া তো এখন দেখছি যে গ্রাহাম থেকে উনি দেখালেন যে সমুদ্রের গভীরে, যেখানে অলমোস্ট আলো প্রায় পৌঁছই না, সেখানেও এক ধরনের অণুজীবী আছে যারা সালোক সংশ্লেষ করতে পারে। যদি সালোক সংশ্লেষ হয় তাহলে তো অক্সিজেন আসবেই। অবশ্যই, মানে ওই সায়ানোব্যাকটেরিয়া ছাড়াও বিভিন্ন অণুজীব সাহায্য করেছে। ঠিক আছে স্যার, ধন্যবাদ। নমস্কার স্যার। আমাদের যে নর্মাল পাঠ্যসূচি, তো তার সঙ্গে এই যে অরিজিন, তো এগুলো তো সায়েন্সের এবং স্টাফ এবং ম্যাথমেটিক্সের নাম্বার থিওরির একটা লাভ আলোচনার কথা হলো, তো এইটাকে পাঠ্যসূচির মধ্যে ইনক্লুড করা এবং তার সাথে পড়ার কি গুরুত্ব আপনি মনে করেন? মানে আমাদের যে এটা নর্মাল পাঠ্যসূচি, ওটা পড়াশোনা, তার সঙ্গে এই যে এগুলো হচ্ছে অরিজিন, সেইগুলো একসঙ্গে পড়ার কি মানে ইনক্লুড করার কি গুরুত্বপূর্ণ আপনি মনে করেন? হিস্ট্রি, বেসিক্যালি হিস্ট্রি অফ হিউম্যান সিভিলাইজেশন, সায়েন্স তো সেগুলো তুমি জানবে, এই কারণেই জানবে যে তোমার বেসটা কোথায়, কোন মাটির উপর দাঁড়িয়ে আছে। দে মে নট গিভ ইউ দি জব, সবকিছু তো এখন মার্কেট দিয়ে পরিচালিত সবটা এখানে। তো সেগুলো জানলে তুমি দিশা পাবে, নিজেকে মোটিভেট করতে পারবে। তো এইগুলো একটা মোটিভেশনাল আসপেক্ট, খুব স্ট্রং মোটিভেশনাল আসপেক্ট রয়েছে। একই সঙ্গে রয়েছে সেখানে আরো অনেক কিছু অজানা আছে। সেই অজানা জিনিসগুলো যদি তুমি কোনো একটা প্রবলেম খাড়া করে তুমি রিসার্চ করতে শুরু করো, সুতরাং you can go back to your heritage and can find out credible research problems. Thank you. এটাই লাস্ট কোশ্চেন। গুড আফটারনুন স্যার, আমার প্রশ্নটা ছিল যে খ্রিস্ট জন্মের আগে আদিম যুগের মানুষ যে সাল মনে রাখার জন্য তারা কি রকম ডাটা ব্যবহার করতেন, বা তারা ক্যালেন্ডার তো তখন ছিল না, কিন্তু সাল বা তারিখ মনে রাখার জন্য তারা কি করতেন? সাল তারিখের জিনিসটা রেকর্ডিংটা কবে থেকে হচ্ছে? সাল তারিখটা নিশ্চয় দিন আউট দিন রাত্রি তো হচ্ছে এবং এই ঋতু পরিবর্তন হচ্ছে। তুমি দেখবে যে ধরো 500 BC গৌতম বুদ্ধ যখন জন্ম হচ্ছে এবং গৌতম বুদ্ধ কতদিন কোথায় কাটিয়েছে, এইটা কিভাবে বলা হচ্ছে, সেইটা বলা হচ্ছে। দেখবে আমি এখানে একটা বই দেখিয়েছি, যে আমরা তো বর্ষ বলি, তাই তো? বর্ষ বলি না, সাল বলতে বছর বলতে বর্ষ বলি তো। হ্যাঁ স্যার। এই বর্ষ শব্দটা খুব কাছাকাছি একটা শব্দ ওরা ইউজ করতো, এবং বর্ষর কাছাকাছি বর্ষা, তাই না? বর্ষাকাল। হ্যাঁ। এবং বলা হচ্ছে যে নালন্দায় গৌতম বুদ্ধ যখন উনি যখন আলোকপ্রাপ্ত হলেন, নালন্দায় উনি 5 ভাষা কাটিয়েছিলেন। এটা হচ্ছে ওই তখনকার পালি ভাষার শব্দ। এই ভাষা হচ্ছে বর্ষা, তার মানে বর্ষাকালকে ধরা হতো একটা বড় সড়ো ল্যান্ডমার্ক। বছরে এক ভাষা গেল, পরের ভাষা এলো। সুতরাং এইরকম কিছু বড় সড়ো কিছু দিয়ে
সময়কালটাকে রাখি এবং নালন্দায় যে 1000 থেকে ছাত্র থাকতো, বলা হয় 1000 এবং 3000 ছাত্র, মোটামুটি 3000 ছাত্র থাকতো। তো সেখানে একটা সময় খাওয়া দাওয়া দেওয়া হতো হস্টেলের মতো 3 বাড়ি, এবং জানানো হলো কি করে ঘন্টা। তো ঘন্টা যে দেবে এখানকার টাইমটা তুমি যেটা বলছো যে মাপতো কি করে আচ্ছা জল ঘড়ি ছিল এবং বালু ঘড়ি ছিল, পাত্রে জল এবং বালু ভরে ছোট ছিদ্র দিয়ে এই মুখ থেকে দুদিক বন্ধ উঠে দিলাম আমি, জলটাকে পৌঁছে মোটামুটি রেটটা একই রকম, ওই 3 ঘন্টা ডায়ামিটার করে বলতে পারি। একটা কোশ্চেন ছিল স্যার, ওই প্রহরের ধারণাটা ওখানটা কিভাবে এসেছিল? প্রহরের ধারণাটা ওইরকম হবে যে তুমি কত ছোট আনতে পারো। তুমি যখন জল ঘড়ি বা বালু ঘড়ি দিচ্ছ তখন তোমার কতটুকু বালু দিলে, কতটুকু ছিদ্র করলে, কতটুকু সময় লাগছে তোমরা করে দ্যাট গিভস সেম সব টাইম। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। আর আমাদের চোখের পলক তো ছিল, পলক করতে না কোনো কিছু নিয়ে গেলে চোখ কতটা সময় রেসপন্ড করে 1/5 of a second। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। Thank you everyone participated, and special thanks to the students who have questioned. And now it's the high time আমাদের স্যারকে সম্মাননা জানানোর জন্য। তাই আমি আমাদের আইকিউএসি কোঅর্ডিনেটর ডক্টর অনন্ত পাত্র মহাশয়কে স্টেজে ডেকে নিচ্ছি। আমি ডক্টর রমনা সিনহাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। রমনাবাদ ইউনিভার্সিটি দুনিয়া আছে পরের বছর কেউ চিনি মাস্টারমশাই আমার বাড়ি সমাজ। Now I hand over the